Hello everyone, this is Shahin Bishwas and welcome to my channel. And all of you know that in the last class I have given you chapter 5 of poetics এবং তোমরা জানো তোমাদের যে চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 15 তোমাদের যে সিলেবাসে আছে, তো এটা তোমরা মাথায় রাখবে। ওকে, তো তোমাদের এই কটা চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6 এবং এই চ্যাপ্টারটা যদি পড়ো তোমরা, মনে রাখবে এই চ্যাপ্টারটাকে যদি ঠিকঠাক করে পড়তে পারো, অন্যান্য চ্যাপ্টার আমাদের যেহেতু ডিটেল কোয়েশ্চেন আসবে না, 2 মার্কস কোয়েশ্চেন থাকবে না, তাই এখান থেকে আমরা পলিটিক্স থেকে চ্যাপ্টার 6 কে লাইন বাই লাইন পড়বো। আর বাদ বাকি খুব কম চ্যাপ্টারে আছে যেগুলো লাইন বাই লাইন প্রয়োজন, এগুলো তোমরা মেনটেন করবে। তো চ্যাপ্টার 6 কে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ওকে, so this chapter is actually encapsulating the entire essence of poetics। বুঝতে পারলে? মানে এই চ্যাপ্টারটা কিন্তু পোয়েটিক্সের এন্টায়ার এসেন্সকে নিচ্ছে। ওকে, এটা মাথায় রাখতে হবে। চলো আমরা লাইন বাই লাইন পড়বো চ্যাপ্টারটা, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আই অ্যাম এগেন কনফার্মিং ইউ। ওকে, সবাই খাতা পেন নিয়ে বসবে। চলো, এবং এই চ্যাপ্টারটা পড়ার পরে বাদ বাকি চ্যাপ্টারগুলো আমরা যদি শুধু অ্যানালিসিস করি তাও চলবে। ওকে, বাট চ্যাপ্টার 6 কে সব থেকে বেশি প্রাইমারি ইম্পর্টেন্স তোমাদের দিতে হবে। চলো, খাতাতে লিখবে চ্যাপ্টার 6 এর যে টাইটেল সেটা হচ্ছে ডেফিনেশন অফ ট্র্যাজেডি। ওকে, তার মধ্যে সাব পয়েন্ট করে লিখবে যে কি কি তোমরা এই চ্যাপ্টারতে দেখতে পাবে। সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ ট্র্যাজেডি, দ্য ফাংশনস অফ ট্র্যাজেডি, 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি আর ইম্পর্টেন্স অফ প্লট। এই কটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, দেখো চলো, উই শ্যাল ডিসকাস দ্য আর্ট অফ ইমিটেশন। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, উই শ্যাল ডিসকাস দ্য আর্ট অফ ইমিটেশন ইন হেক্সামিটার ভার্স অ্যান্ড কমেডি ল্যাটার। দেখো, একটু আগে আমি লাস্ট চ্যাপ্টারতেও পড়িয়েছি যে চ্যাপ্টার 5-এ আমরা কি কি দেখেছিলাম, যে ওখানে কমেডি এবং এপিক নিয়ে কথা বলেছিল, চ্যাপ্টার 4-এ ট্র্যাজেডি বিগিনিং নিয়ে বলেছিল। ওকে, কিন্তু চ্যাপ্টার 5-এ যে এপিক এবং কমেডি নিয়ে বললো, এবং চ্যাপ্টার 6-এ এসে বলছে এই যে হেক্সামিটার ভার্স মানে এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রিকে হেক্সামিটার ভার্সে লেখা হতো, অ্যান্ড কমেডি। তো এপিক আর কমেডি ল্যাটার মানে পরে আলোচনা করবো। তার মানে এট দ্য ভেরি বিগিনিং অ্যারিস্টটল ইজ অ্যাকচুয়ালি এক্সপ্লেনিং দ্যাট উই শ্যাল ডিসকাস এপিক পোয়েট্রি অ্যান্ড কমেডি ল্যাটার। ওকে, অ্যাজ ফর ট্র্যাজেডি লেট আস রিজিউম দ্য ডিসকাশন by stating the definition of its essence on the basis of what has already been said. ওকে, তো দেখো যে এখানে বলছেন উনি যে ট্র্যাজেডির ডেফিনেশন উনি এখানে দেবেন, ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করবেন। মনে রাখবে অ্যারিস্টটল পোয়েটিক্স ইজ দ্য মডেল অফ গ্রিক অর ক্লাসিক্যাল ট্র্যাজেডি। দেখো, গ্রিক ট্র্যাজেডি বা ক্লাসিক্যাল ট্র্যাজেডি এই সমস্ত নির্ভরশীল করছে এই বইটার উপরে এবং এই চ্যাপ্টার 6-এর উপরে। ওকে, দেখো, উই শ্যাল ডিসকাস দ্য আর্ট অফ ইমিটেশন বললাম তোমাদের, এবার উনি শুরু করছেন ট্র্যাজেডির ডেফিনেশন দিয়ে। সবাই মাথায় রাখবে ট্র্যাজেডির ডেফিনেশনটা, যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান, ওয়েট আমি একটু তোমাদের দরকার হলে প্রয়োজনে ওয়েট। ওকে, tragedy is an imitation of an action that is admirable, complete, and possesses magnitude. In language made pleasurable, each of its species separated in different parts, performed by actors, not through narration, effecting through pity and fear the purification of such emotions. এই ডেফিনেশনটা কিন্তু মুখস্থ থাকতে হবে। এই সংজ্ঞাটা ট্র্যাজেডির, এই যে সংজ্ঞাটা অ্যারিস্টটল কিন্তু দিচ্ছেন, যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি কি? একটা ইমিটেশন। মনে রাখবে আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম যে কিভাবে প্লেটোর কাছ থেকে ইমিটেশনের থিওরিটা আসছে, যে এভরি আর্ট ইজ ইমিটেশন। তারপরে অ্যারিস্টটল কিভাবে ইমিটেশনকে একটা ক্রিয়েটিভ প্রসেস বলছেন, যে তার মানে যে কোনো শিল্পই কিন্তু একটা ইমিটেশন বা কপি, তাই না? ট্র্যাজেডি কিসের ইমিটেশন? অফ অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনের, দ্যাট ইজ অ্যাডমায়ারেবল, যেটাকে প্রশংসা করা যায়, সেই অ্যাকশনটাকে করে ট্র্যাজেডি। দেখো, ট্র্যাজেডি তো সিরিয়াস অ্যাকশন ডিল করবে, তাই নয় কি? ট্র্যাজেডি কি কখনো কমিক বা ইনফিরিয়ার অ্যাকশনকে ইমিটেট করবে? নিশ্চয়ই না। ট্র্যাজেডি যেহেতু সিরিয়াস জিনিস, তাই এরা সিরিয়াস অ্যাকশনকেই কপি করবে। তাহলে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ট্র্যাজেডি সেই অ্যাকশনটার ইমিটেশন বা কপি, কোনটার? দ্যাট ইজ অ্যাডমায়ারেবল, যেটাকে প্রশংসা করা যায়। তার মানে অ্যাডমায়ারেবল পিপলদের কথা বলতে চাইছে এখানে, যারা সিরিয়াস পিপল তাদেরকে।
কমপ্লিট অ্যান্ড পজেসেস ম্যাগনিটিউড। এবং কমপ্লিট মানে ট্র্যাজেডি এমন না যে তুমি অর্ধেক লিখলে এবং তুমি একবার খাপছাড়া করে লিখিয়ে ছেড়ে দিলে, না, কমপ্লিট মানে পুরোপুরি সম্পূর্ণ হতে হবে। পজেসেস ম্যাগনিটিউড মানে একটা যথেষ্ট লেন্থ থাকতে হবে। এই লেন্থটা কত দূর হবে, ঠিক এই ম্যাগনিটিউড নিয়ে উনি পরে গিয়ে কথা বলবেন নেক্সট চ্যাপ্টারসগুলোতে গিয়ে, যে লেন্থটা একটা আহ, এতটাই হবে যেটা আমরা মেমোরিতে মাথায় রাখবো। এত বড় ট্র্যাজেডি লিখে ফেলো না যে ট্র্যাজেডিতে আমরা পড়ে আর মনে রাখতে পারছি না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। তাই সেই ততটুকু ম্যাগনিটিউড বা লেন্থ থাকা দরকার, যতটুকু লেন্থ থাকলে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব। ম্যাগনিটিউড মানে হচ্ছে লেন্থ বা লং। ওকে, তাহলে কি হলো, ট্র্যাজেডি বারবার বলছি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস বা দ্যাট ইজ অ্যাডমায়ারেবল, তাই নয় কি? কমপ্লিট থাকবে এবং পজেসেস ম্যাগনিটিউড। ইন ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল মানে, ইন ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল বলতে যেখানে রিদম মেলোডি মানে ভাষাটা কেমন হবে, যেটা রিদম মেলোডি ঠিক থাকবে। অ্যারিস্টটল অ্যাকচুয়ালি কি করতে চাইছেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে অ্যারিস্টটল কিন্তু যেটা করতে চাইছেন, যে উনি একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, মানে তৈরি করে দিচ্ছে কি, যে উনি কি তৈরি করে দিয়েছে, যে দেখো দিস ইজ দি স্ট্রাকচার অফ ট্র্যাজেডি, এবং কেউ যদি ট্র্যাজেডি লেখে তাহলে ট্র্যাজেডি এই রুলসটা তাকে মেনটেন করতে হবে। ওকে, তাহলে কি বলছে, ভাষাটা কেমন হবে, ভাষাটা হচ্ছে রিদম অ্যান্ড মেলোডি থাকবে, মানে আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ হবে। ভাষাটা খুব যে সহজ হবে তা না, মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে, আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ। ইচ অফ ইটস স্পিসিস সেপারেটেড ইন ডিফারেন্ট পার্টস। তার মানে এটা কি, এখানে বলতে চাইছে যে ডিফারেন্ট পার্টস অফ ট্র্যাজেডির কথা বলতে চাইছে। ওকে, যে ইচ অফ ইটস স্পিসিস সেপারেটেড ইন ডিফারেন্ট পার্টস মানে নাটকের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ভাঙা হবে, পারফর্ম বাই অ্যাক্টার্স, এবং এই নাটকটাকে কারা পারফর্ম করবে, অ্যাক্টার্সরা পারফর্ম করবে। কারণ যেহেতু এটি একটি নাটক, নট থ্রু ন্যারেশন, গল্পের মাধ্যমে বলা হবে না, কিন্তু গল্পের মাধ্যমে বললেই সেটা এপিক হয়ে যায়। মনে আছে এপিক আর ট্র্যাজেডির পার্থক্য কি? এপিক আর ট্র্যাজেডির একটা পার্থক্য হচ্ছে এপিক ইজ এপিক ইজ ডান থ্রু ন্যারেশন, মানে গল্পের মতো করে বলা হয়, কিন্তু ট্র্যাজেডি পারফর্ম করা হয়। ওকে, তাহলে কি হলো, নট থ্রু ন্যারেশন, গল্পের মতো কিন্তু বলা হবে না, রাদার পারফর্ম বাই অ্যাক্টার্স, পারফর্ম করাতে হবে, এফেক্টিং থ্রু পিটি অ্যান্ড ফেয়ার। এবং আলটিমেটলি ট্র্যাজেডি কি করবে, পিটি অ্যান্ড ফেয়ার ক্রিয়েট করবে। পিটি অ্যান্ড ফেয়ার বলতে কি, এইটাই হচ্ছে ট্র্যাজেডির পারপাস। ট্র্যাজেডির পারপাস হচ্ছে পিটি অ্যান্ড ফেয়ার ক্রিয়েট করা। পিটি মানে করুণা, ফেয়ার মানে দুঃখ। দেখো একটা অডিয়েন্স যখন সে স্টেজে বসে নাটকটা দেখছে, তার মধ্যে দেখবে পিটি আসবে। কেন? ধরো ইফ ইউ হ্যাভ রেড ম্যাকবেথ, ওকে, বা ইফ ইউ হ্যাভ রেড ডক্টর ফস্টাস, বাট অর ইউ হ্যাভ রেড দ্য জিও অফ মাল্টা। দেখো তোমরা যদি ম্যাকবেথ পড়ে থাকো, দেখবে ম্যাকবেথ কিন্তু একটা ব্রেভ জেনারেল ছিল, যাকে দেশের সবাই ভালোবাসতো, রাজা ভালোবাসতো। কিন্তু ও ওভার অ্যাম্বিশিয়াস হয়, অতিরিক্ত লোভের কারণে ওর আলটিমেটলি যে কি হয় সেটা তোমরা সবাই জানো, আলটিমেটলি কিন্তু মারা যায় এবং জীবনের সমস্ত দুঃখ ও ডেকে নিয়ে আসে। এবার কথা হচ্ছে, তোমার না নাটকটা যখন দেখবে শেষে গিয়ে তোমার ম্যাকবেথের প্রতি একটা করুণা হবে। কি করুণা হবে, যে যা লোকটার সঙ্গে এমন হলো, আর এত ভালো লোক ছিল, একটা ভুল করলো আর এই এরকম হলো। আর ফিয়ার ভয়, কি ভয়টা হবে হচ্ছে তোমার নিজের প্রতি, পিটি হবে ওই ট্র্যাজিক হিরোর প্রতি, কারণ ওরকম একটা ভালো লোক ছিল, এই ভুল করার কারণে এরকম আহ, পরিণত হলো। মানে আহ, ওই যে ট্র্যাজিক হিরো, মানে হুজ কনসিকুয়েন্সেস হ্যাভ বিন সো সরোফুল দ্যাট ইউ ক্যানট ইমাজিন দ্যাট, যে এরকম একটা কনসিকুয়েন্স হতে পারে একজন ট্র্যাজিক হিরোর। কত ভালো লোক ছিল, যে কিছু ভুল করার জন্য তার কনসিকুয়েন্স তার এরকম হলো। আর ফিয়ার ভয়টা কাকে নিয়ে হবে, নিজের প্রতি হবে, নিজের প্রতি ভয় হবে, যে না আমার সঙ্গে এরকম হবে না তো। তাই এই যে তোমাকে এই পিটি অ্যান্ড ফিয়ার তোমার মধ্যে একটা সৃষ্টি হচ্ছে, এবং তুমি কিন্তু এই জিনিসগুলোর থেকে দূরে থাকবে, বিভিন্ন বিভিন্ন পাপ থেকে কিন্তু দূরে থাকবে। এটাই হচ্ছে ট্র্যাজেডির উদ্দেশ্য। ট্র্যাজেডির উদ্দেশ্য কি, অডিয়েন্সের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার তৈরি করা। পিটি অ্যান্ড ফিয়ার মানে কি, ক্যাথারসিস, যেটাকে অ্যারিস্টটল ক্যাথারসিস বলছেন, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওকে, পিটি অ্যান্ড ফিয়ার বলতে ক্যাথারসিস। ওকে, দেখো পিটি অ্যান্ড ফেয়ার দ্য পিউরিফিকেশন অফ সাচ ইমোশনস। আচ্ছা, এবং তার ফলে কি হবে, পিটি অ্যান্ড ফেয়ারের ফলে তোমার মধ্যে একটা পিউরিফিকেশন হবে। পিউরিফিকেশন বলতে তোমার মধ্যে একটা বিশুদ্ধতা কাজ করবে, একটা শুদ্ধ হয়ে যাবে তোমার মনটা। ওকে, সেটাই বলতে চাইছে। তার মানে কি হলো, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ অ্যাডমায়ারেবল।
ওকে, তার মানে অ্যাডমায়ারেবল পিপলদের অ্যাকশনকে কপি করবে ট্র্যাজেডি। কিন্তু জানো সমস্ত আর্টই যেহেতু কপি, তাই ট্র্যাজেডি লিখতে গেলে তুমি কাকে কপি করবে? ওই অ্যাডমায়ারেবল বা সিরিয়াস পিপলদেরই তো, তাই নয় কি? ওকে, এগুলো আমরা দেখতে পেলাম। দেখো এখানে আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম যে ইমিটেশনের থিওরিটা, যে ইমিটেশনের তিনটে ভাগ আছে: অবজেক্ট অফ ইমিটেশন, মিডিয়াম অফ ইমিটেশন, ম্যানার অফ ইমিটেশন। ওকে, আগে শিখিয়েছিলাম। এবং অবজেক্ট অফ ইমিটেশন বলতে কি, তুমি কোন জিনিসটাকে ইমিটেট করছো, তাই নয় কি? সেটাকেই তো অবজেক্ট অফ ইমিটেশন বলা হয়। দেখো এই যে লাইনটা আছে না, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, একটা অ্যাকশনের ইমিটেশন, তার মানে এটাই তো অবজেক্ট অফ ইমিটেশন দ্যাট ইজ অ্যাডমায়ারেবল। এই যে অবজেক্ট অফ ইমিটেশন কি, এই সংজ্ঞার মধ্যে কিন্তু অবজেক্ট অফ ইমিটেশন আছে, মিডিয়াম অফ ইমিটেশন আছে, ম্যানার অফ ইমিটেশন আছে। কোথায় দেখে নাও। দেখো আমি বারবার বলছি অবজেক্ট অফ ইমিটেশন কি, মানে তুমি কোন জিনিসটাকে ইমিটেট করছো এটাকে বলে অবজেক্ট অফ ইমিটেশন। ইমিটেশন মানেই তো কপি, ওকে, কিন্তু এক্সাক্ট কপি না, অ্যারিস্টটল বলেছেন। তো ইমিটেশন এর তিনটে ভাগ আছে। তুমি যখন কোনো শিল্প তৈরি করবে, ইমিটেশন তিনটে ভাগ আছে। তুমি নিশ্চয়ই কোনো জিনিসকে লিখবে, তাই নয় কি? কোনো জিনিসকে তুমি লিখবে বা তুমি কোনো জিনিস নিয়ে তো ডিল করবে। তার মানে এই যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, এই যে অ্যাকশনকে নিয়ে লিখছে, তার মানে কোন জিনিসটাকে কপি করছে? অ্যাকশনটাকে। তাই এটা কিন্তু অবজেক্ট অফ ইমিটেশন। আর কি শিখিয়েছিলাম? মিডিয়াম অফ ইমিটেশন মানে কি, তুমি যেটা দিয়ে ইমিটেট করবে সেটাকেই বলে মিডিয়াম অফ ইমিটেশন। তুমি যা দিয়ে ইমিটেট করবে সেটাকেই বলে মিডিয়াম অফ ইমিটেশন। তুমি ছবি আঁকছো, তুমি তখন কালার ইউজ করছো, এই কালারটা কি হবে? মিডিয়াম অফ ইমিটেশন। এখানে কি, ইন ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল, ভাষা দিয়ে ট্র্যাজেডি লিখতে হয়, ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে মিডিয়াম অফ ইমিটেশন। আরেকটা জিনিস শিখেছিলাম, ম্যানার অফ ইমিটেশন, মানে তুমি কিভাবে করছো কাজটা। তুমি ন্যারেশন গল্পের মতো বলছো, নাকি তুমি পারফর্ম করছো, নাকি তুমি ড্রয়িং করছো, ওকে, তুমি কিভাবে করছো? পারফর্ম করছো অ্যাক্টরদের দিয়ে, এটাকে বলে ম্যানার অফ ইমিটেশন। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম অবজেক্ট অফ ইমিটেশন, মিডিয়াম অফ ইমিটেশন অ্যান্ড ম্যানার অফ ইমিটেশন। ওকে, এইভাবে আমাদের কিন্তু অ্যানালিসিস করতে হয়। ওকে, চলো এবার উনি আরো ক্ল্যারিফাই করে দিচ্ছেন। বাই ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল আই মিন দ্যাট হুইচ পজেসেস রিদম অ্যান্ড মেলোডি। ওই তো বলে দিল যে ল্যাঙ্গুয়েজ মেড প্লেজারেবল বলতে উনি রিদম অ্যান্ড মেলোডিকে বোঝাতে চাইছেন। অ্যান্ড বাই দ্য সেপারেশন অফ ইটস স্পিসেস আই মিন দ্যাট some parts are composed in verse alone, others by composed, others by contrast make use of song. So এটা উনি ক্ল্যারিফাই করে দিচ্ছেন। চলো আমরা কম্পোনেন্ট পার্টসে যাব। কম্পোনেন্ট পার্টস বলতে উনি এখানে ওই 6টা এলিমেন্টসের কথা কিন্তু বলবে। ওকে, যে ট্র্যাজেডি লিখতে গেলে 6টা উপাদান থাকা দরকার। দেয়ার শুড বি দ্য 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। চলো, সিন্স দ্য ইমিটেশন ইজ পারফর্মড বাই অ্যাক্টার্স, যেহেতু ইমিটেশন কাদের দিয়ে করা হয়? অ্যাক্টার্সদের দিয়ে। ইট ফলোজ ফার্স্ট অফ অল দ্যাট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য স্পেকটাকেল। আচ্ছা, স্পেকটাকেল মানে কি লিখে রাখবে খাতায়। স্পেকটাকেল মানে হোয়াট দ্য অডিয়েন্স সিজ, SWS, সিজ অন স্টেজ। অডিয়েন্স স্টেজে যেটা দেখতে পায়, যেমন এক্সাম্পল সিনারি, কস্টিউমস, প্রপস, তারপরে মুভমেন্ট, এনিথিং দ্যাট ইজ ভিজুয়াল। এক কথা, যেটা তুমি নাটক দেখতে গিয়ে চোখে যা দেখতে পাবে, মানে তুমি যে অ্যাটমসফিয়ারটা দেখতে পাবে, ওটাকেই বলে স্পেকটাকেল। ওকে, the it follows first of all that the management of the spectacle must be a component part of tragedy. তাহলে প্রথমে উনি একটা এলিমেন্টের কথা বললেন যেটি স্পেকটাকেল, বুঝতে পারলে? তাহলে স্পেকটাকেলটা কি? তুমি নাটক দেখতে গেছো, তুমি দেখছো ম্যাকবেথ দেখছো, থান্ডার হচ্ছে, মানে প্রথমে সেই বজ্রবিদ্যুৎ হয়, জানো, থান্ডার হয়, থান্ডার থান্ডার অ্যান্ড লাইটনিং। ওকে, তো স্টেজের মধ্যে তুমি দেখলে যে থান্ডার হচ্ছে, বা স্টেজের মধ্যে তুমি দেখছো যে বৃষ্টি পড়ছে। তো এগুলো সবই স্পেকটাকেল, মানে তুমি স্টেজে যা দেখতে পাবে, বা সবাই যেভাবে সেজেছে, কেউ হয়তো মাথায় মুকুট পরে বসে আছে, এগুলো সবই স্পেকটাকেল, মানে তুমি যেটা দেখতে পাবে। তার মানে ট্র্যাজেডির একটা এলিমেন্ট হচ্ছে কিন্তু স্পেকটাকেল। চলো, দেন দেয়ার ইজ আ লিরিক পোয়েট্রি। আচ্ছা, লিরিক পোয়েট্রি মানে হচ্ছে মিউজিক। ওকে, লিরিক পোয়েট্রি মানে মিউজিক। মিউজিককে গ্রিক ভাষায় বলা হয় মেলস, MELOS, মেলস। আর স্পেকটাকেলকে বলা হয় অপসিস, OPSIS। আচ্ছা, দেন দেয়ার ইজ আ লিরিক পোয়েট্রি, এটা হচ্ছে মিউজিক। ওকে, তাহলে আরেকটা এলিমেন্ট জানলাম মিউজিক। ওকে, আরেকটা কি? অ্যান্ড ডিকশন। ডিকশন মানে ল্যাঙ্গুয়েজ, ভাষা। সিন্স দিজ আর দ্য মিডিয়াম ইন হুইচ দ্য অ্যাক্টার্স পারফর্ম দ্য ইমিটেশন। তার মানে এই যে ল্যাঙ্গুয়েজ এবং যে মিউজিক, এই যে ডিকশন, ডিকশন মানে কিন্তু ল্যাঙ্গুয়েজ, ভাষা। এই ডিকশন আর মিউজিক, দেখো তোমাদের আগে ক্লিয়ার করে দিই। 6টা এলিমেন্টস আছে, তোমরা আগে খাতায় লিখে নাও, লিখে রাখো। 1 নম্বর হচ্ছে প্লট। প্লটকে গ্রিক ভাষায় বলা হয় মিথস, MYTHOS। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টার, ব্র্যাকেটে লিখে রাখো ETHOS, ইথস, গ্রিক ভাষায় বলা হয় ইথস। 3 নম্বর লিখে রাখো রিজনিং বা থট, রিজনিং অর থট, যেটাকে গ্রিক ভাষায় বলা হয় ডায়োনিয়া, DIANOIA।
ওকে, 4 নম্বরটা লিখে রাখো ডিকশন, ব্র্যাকেটে লিখে রাখো লেক্সিস, আর 5 নম্বর লেখো মিউজিক বা সং বা লিরিক পোয়েট্রি যাই হোক না কেন, ব্র্যাকেটে লিখবে মেলস। আর 6 নম্বরে লিখবে স্পেকটাকেল, যেটাকে ব্র্যাকেটে লিখবে অবসেস। তো উনি পরপর সাজিয়ে দিচ্ছেন যে এইভাবে এইভাবে এই 6টা উপাদান, যার মধ্যে প্লট উনি সব থেকে প্রথমে রাখবেন এবং বলবেন প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, যাই হোক চলো। Then there is a lyric poetry and diction, since these are the medium of imitation in which the actors perform the imitation. তুমি কি বলছেন এই যে মিউজিক আর এই যে ডিকশনটা আছে এই দুটো হচ্ছে মিডিয়াম অফ ইমিটেশন। ওকে, এই দুটো কি মিডিয়াম অফ ইমিটেশন, কারণ এই দুটো দিয়ে এর মাধ্যমে কিন্তু ট্র্যাজেডিটা লেখা হয়, যে কি মিউজিক থাকে, ভাষা দিয়ে ইউজ করতে হয়, এগুলো হচ্ছে মিডিয়াম অফ ইমিটেশন। বাই ডিকশন আই মিন দ্য অ্যাকচুয়াল কম্পোজিশন অফ দ্য ভার্স। ডিকশন বলতে উনি কি বোঝাচ্ছেন, যে কম্পোজিশন অফ দ্য ভার্স মানে ভাষা, ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, স্টাইলকে বোঝাচ্ছে, স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ লাইন্স এগুলোকে বোঝাচ্ছে। হোয়াট ইজ মিন বাই লিরিক পোয়েট্রি ইজ সেলফ এভিডেন্ট। ওকে, সো নাও আর মিউজিক বলতে কি বোঝাচ্ছে, যে এটা রিদম মেলোডি সেটাকে। নাও ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন অ্যান্ড দ্য অ্যাকশন ইজ পারফর্মড বাই সার্টেন এজেন্টস। ট্র্যাজেডি কি দেখো, is an imitation of an action that is okay, ল্যাপটপটা কিছু প্রবলেম করছে, ওয়েট। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কি না, ওকে ওয়েট ওকে। By diction, I mean the actual composition of the verse. What is meant by lyric poetry is self-evident. Now, tragedy is an imitation of an action. Wait for some minute. Okay, laptop একটু problem হচ্ছে, just wait. Sorry for that. Okay, chalo. Now, tragedy is an imitation of an action, and the action is performed by certain agents. মানে ট্র্যাজেডি কি একটা ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, অ্যাকশনকে বোঝাচ্ছে যেটা পারফর্ম করাবে সার্টেন এজেন্টস, মানে কারা করবে অ্যাকশনটা, কিছু ক্যারেক্টার্সরা করবে। দেয়ার মাস্ট বি পিপল অফ আ সার্টেন কাইন্ড উইথ রেসপেক্ট টু দেয়ার ক্যারেক্টার অ্যান্ড রিজনিং। তাহলে কি দেখতে পেলাম, দেয়ার মাস্ট বি পিপল অফ আ সার্টেন কাইন্ড উইথ রেসপেক্ট টু দেয়ার ক্যারেক্টার অ্যান্ড রিজনিং। যে কি দেখতে পাচ্ছি, যে পিপল অফ আ সার্টেন কাইন্ড, যে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে ক্যারেক্টার অ্যান্ড রিজনিং এই দুটো জিনিস মেনটেন করতে হবে। ওকে, যে moral nature and the intellectual ability, it is on the basis of the people's character and reasoning that we say that their actions are of a certain kind, and in respect of their actions that people enjoy success or failure. দেখো একটা মানুষের ক্যারেক্টারের উপরে তার সাকসেস বা ফেলিয়ার নির্ভর করে, নাকি একটা মানুষ সে কিরকম কাজ করছে তার অ্যাকশনের উপরে? অবশ্যই তার অ্যাকশনের উপরে। মনে রাখবে এই অ্যাকশন মানে কিন্তু প্লট, উনি এখানে প্লটকে জোর দিচ্ছেন। So plot is the imitation of the action. By plot here I mean the organization of events. ডাক দেবে যে প্লট বলতে উনি কি বলছেন, অর্গানাইজেশন অফ ইভেন্টস, সমস্ত ঘটনাকে এক জায়গায় করলেই সেটাকে বলা হয় প্লট। ক্যারেক্টার ইজ দ্যাট ইন রেসপেক্ট of which we say that the agent is of a certain kind. আমরা কি দেখতে পাচ্ছি, ক্যারেক্টার থেকে কিন্তু অ্যাকশন বা আউটকাম আমরা দেখতে পাচ্ছি। সো ক্যারেক্টার ইজ দ্যাট ইন রেসপেক্ট অফ হুইচ ইজ সে দ্যাট দ্য এজেন্ট অফ ইজ সার্টেন কাইন্ড। ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারি যে মানুষটা কেমন। অ্যান্ড রিজনিং বলতে থটকে আগে আমি তোমাদের লিস্ট করে দিয়েছি আগেই। রিজনিং বলতে ওই থটকে বোঝাচ্ছে। রিজনিং বা থট কি, একটা রাইটার লেখার সময় যে চিন্তাটা মাথায় নিয়ে আসে সেটাকেই তো বলে থট। থট ছাড়া তুমি লিখতে পারবে? নিশ্চয়ই না। সো রিজনিং ইজ দি স্পিচ which the agents use to argue a case or put forward an opinion. মানে থট বলতে কোনটা, একজন লেখক লিখতে গিয়ে যে থিঙ্কিংটা করে এবং তারপরে সেটা সে যখন ক্যারেক্টার্সরা যখন কোনো কিছু বলে, কি বলে অ্যাকচুয়ালি সেই অথারের থটটাই তো প্রকাশ করে। ওকে, সো ট্র্যাজেডি অ্যাজ আ হোল নেসেসারিলি হ্যাজ 6 কম্পোনেন্ট পার্টস। কটা পার্ট আছে? 6টা। এখানে ক্লিয়ার করে দিল। ওকে, হুইচ ডিটারমাইন দ্য ট্র্যাজেডিজ কোয়ালিটি: plot, character, diction, reasoning, spectacle, and lyric poetry বা music. The medium of imitation comprises 2 parts. এখানেও কিন্তু সেই ইমিটেশনের 3টে ভাগ আমরা দেখতে পাচ্ছি, যে অবজেক্ট অফ ইমিটেশন এবং ম্যানার অফ ইমিটেশন এবং মুড অফ ইমিটেশন।
সরি, মিডিয়াম অফ ইমিটেশন। প্রথমে কি বলছে, দ্য মিডিয়াম অফ ইমিটেশন বলতে কিসের মাধ্যমে তুমি ইমিটেট করবে? ভাষা দরকার, রিদম এবং তাল, মিউজিক দরকার যেটাকে বলছে। তার মানে এই ছটা এলিমেন্টের মধ্যে দুটো এলিমেন্টকে আমরা কি বলবো? মিডিয়াম অফ ইমিটেশন বলবো। দ্য মুড ওয়ান, মুড মানে ম্যানার অফ ইমিটেশন। ম্যানার অফ ইমিটেশন কোনটাকে বলবো? ইস মানে ওই যে পারফর্ম বাই অ্যাক্টার্স, অ্যাক্টার্সরা যেটা পারফর্ম করছে স্টেজে সেটাকেই তো বলবো। ম্যানার মানে কিভাবে করছে, তার মানে যে স্পেকটাকেলটা পড়ে গেল, স্পেকটাকেল মানে ভিজুয়াল সিন, তুমি যেটা দেখতে পাবে। তার মানে ম্যানার মানে কি, তুমি কিভাবে করছো কাজটা, তাই নয় কি? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু উনি ওই অবজেক্ট অফ ইমিটেশন, ম্যানার অফ ইমিটেশন এবং মিডিয়াম অফ ইমিটেশনকে উনি দেখাচ্ছেন। মনে রাখবে মিডিয়াম অফ ইমিটেশন হচ্ছে কি দিয়ে ইমিটেট করা হবে, যেমন ধরো রিদম, কালার, ল্যাঙ্গুয়েজ, হারমোনি, ফর্ম, এগুলো। অবজেক্ট অফ ইমিটেশন কি, নেচারের কোন অবজেক্টটাকে তুমি ইমিটেট করছো, তুমি একটা টাইগারকে করছো নাকি একটা হিউম্যান বিংকে করছো, সেটা হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন। ওকে, আরেকটা কি, মোড অফ ইমিটেশন বা ম্যানার অফ ইমিটেশন, সেটা কি, তুমি কিভাবে ইমিটেট করবে। সেটা কি হতে পারে? পারফর্মডও হতে পারে, ন্যারেটিভও হতে পারে, মানে ন্যারেশন গল্পের মতো হতে পারে। পারফর্মড হলে ট্র্যাজেডি হয় বা কমেডি বা ট্র্যাজেডি বা ড্রামা যেটাকে বলছি, আর ন্যারেটিভ হলেই বা ন্যারেশন হলে সেটা এপিক হয়ে যায়। যাই হোক, সো দ্য মিডিয়াম অফ ইমিটেশন হচ্ছে ডিকশন অ্যান্ড মিউজিক, দ্য ম্যানার অফ ইমিটেশন ইজ দি স্পেকটাকেল। কারণ ম্যানার বলতে আমরা কি বুঝি, ম্যানার বা মুড বলতে কি বুঝি, কিভাবে ইমিটেটটা করছি আমরা সেটা। কিভাবে করছি, স্পেকটাকেল কেন, মানে স্পেকটাকেল মানে হচ্ছে আমরা গিয়ে ভিজুয়াল সিনটা দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, অবজেক্ট অফ ইমিটেশন বলতে প্লট, ক্যারেক্টার অ্যান্ড রিজনিং। অবজেক্ট মানে কি, তুমি কোনটাকে, নেচারে কোন অবজেক্টটাকে ইমিটেট করছো। প্লট মানে একটা গল্পকে নিশ্চয়ই করো, ক্যারেক্টারকেও নিশ্চয়ই করো, এবং তোমার মধ্যে যে থট আছে সেটাকে নিয়েও তো তুমি ইমিটেট করো। ওকে, তাহলে আমরা এই ছটা এলিমেন্টসকে কিন্তু আমরা ভাগ করে ফেললাম through the various parts of imitations, and there is nothing apart from this, এবং এগুলো ছাড়া আর কিছু নেই। So we have completed the 6 elements of tragedy. Number 1 is plot, এবং উনি বলবেন plot is the central theme, plot is the soul of tragedy according to Aristotle, যে প্লট ছাড়া কখনো ট্র্যাজেডি হতে পারে না। ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি হবে, বাট প্লট ছাড়া ট্র্যাজেডি হওয়া সম্ভব না। ক্যারেক্টার নিয়ে বলবেন ক্যারেক্টার ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট, তারপরে রিজনিং হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা, ক্যারেক্টার হচ্ছে যিনি ট্র্যাজিক হিরো থাকেন তাকে ক্যারেক্টার বলা হয়। প্লট হচ্ছে অর্গানাইজেশন অফ ইভেন্টস, সমস্ত ঘটনা হচ্ছে এক জায়গায় করলে সেটা প্লট। ক্যারেক্টার হচ্ছে ট্র্যাজিক হিরো। আচ্ছা, রিজনিং বা থট হচ্ছে রাইটারের যে থিঙ্কিং ক্যাপাসিটি, সেটা থিঙ্কিং এবিলিটি। ডিকশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা যেটা ইউজ করা হয়। মিউজিক হচ্ছে তোমার যে রিদম বা যে মেলোডি যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় মিউজিক। আর স্পেকটাকেল হচ্ছে তোমার কোনটা, স্পেকটাকেল ইজ দ্যাট যেখানে ভিজুয়াল সিন, তুমি গিয়ে নাটক দেখতে গিয়ে স্টেজে যা দেখতে পাও সেটাকে স্পেকটাকেল বলা হয়। আশা করি 6টা এলিমেন্টস ক্লিয়ার হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো এবার উনি যেটা নিয়ে আলোচনা করবেন, দ্য ইম্পর্টেন্স অফ প্লট বা দ্য প্রাইমেসি অফ প্লট। প্লট কতটা ইম্পর্টেন্ট উনি সেটা বলবেন। ভার্চুয়ালি অল ট্র্যাজেডিয়ান্স ওয়ান মাইট সে ইউজ দিস, দেখো এবার উনি কি করবেন, পরপর চ্যাপ্টারগুলোতে উনি প্লটের কতটা গুরুত্ব সেটা দেখাবেন। Virtually all tragedians, one might say, use these formal elements, for in fact, every drama alike has spectacle, character, plot, diction, song, and reasoning. But the most important of them is the structure of events. এখানে উনি ক্লিয়ার করে দিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দেম, মানে ওই 6টা এলিমেন্টসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্টস হলো প্লট। ওকে, অ্যান্ড হোয়াট ইজ প্লট? দ্য অর্গানাইজেশন অফ ইভেন্টস, ঘটনাগুলোকে এক জায়গায় করলে যেটা হয় সেটাকেই বলে প্লট, বিভিন্ন ঘটনাকে এক জায়গায় করলে। কিন্তু দেখবে, মনে রাখবে, এই ইন দ্য মডার্ন টাইম, ইন দ্য মডার্ন ট্র্যাজেডি, দিস নোশন হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য মডার্ন ট্র্যাজেডিয়ান্স। ওরা দেখাচ্ছে যে না, প্লট না, ক্যারেক্টারই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ক্যারেক্টার ইজ দ্য সোল অফ ট্র্যাজেডি। ওকে, সেটা আমরা মডার্ন টাইমে গিয়ে দেখতে পাবো। ওকে, যাই হোক না কেন, আমরা এখন মডার্ন নিয়ে কনসার্ন না। দেখো এই জায়গাতে তোমরা এতটুকু বুঝতে পারছো যে অ্যারিস্টটল বারবার কিন্তু রুলস দেখাচ্ছেন যে ট্র্যাজেডি লিখতে গেলে এরকম করতে হবে, এইভাবে আগে প্লটকে দিতে হবে, এইভাবে লিখতে হবে। তো এই যে রুলস অ্যান্ড ডেকোরাম, এই রেগুলেশন, তার মানে এগুলোই, দিস আর অল ফিচার্স অফ ক্লাসিসিজম। ওকে, দিস ইজ আ নোশন অফ ক্লাসিসিজম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এই ক্লাসিসিজম মনে রাখবে, এই টেক্সটটা লেখা হচ্ছে 335 বিসিতে, মানে তখন এই এডি শুরু হয়নি, সাল এখনো শুরু হয়নি। তার মানে এই টেক্সটটা বা এই ক্লাসিক্যাল আইডিয়াস গুলো 2000 বছর কিন্তু রাজত্ব করেছে, বুঝতে পারলে?
এই ক্লাসিসিজমের আইডিয়াটা ইংল্যান্ডে আবার নিউ ক্লাসিক্যাল আইডিয়া হিসাবে উঠে আসবে পরবর্তীকালে, বুঝতে পারলে? নিউ ক্লাসিক্যাল এজ ইংল্যান্ডে, মনে রাখবে যখন, যেখানে আমরা অ্যালেকজান্ডার পোপকে দেখতে পাই, জন মিল্টনকে দেখতে পাই, স্যামুয়েল জনসনকে দেখতে পাই। ওকে, ঠিক 1798 সালে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস নামক একটা বই লিখেছিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যে বইটার মাধ্যমে উনি 2000 বছরের এই ক্লাসিক্যাল আইডিয়াসগুলো ভেঙে দেন এবং নতুন থিওরি সৃষ্টি করেন, যেটা হচ্ছে রোমান্টিসিজম, যেটা তোমাদের সিলেবাসেও আছে, দেখবে ইউনিট 3-তে। ওকে, চলো। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন। দেখো উনি কেন প্লট ইম্পর্টেন্ট সেটা উনি বলবেন। দেখো, ট্র্যাজেডি ইজ নট অ্যান ইমিটেশন অফ পারসনস বাট অফ অ্যাকশনস অ্যান্ড অফ লাইফ। বলছে ট্র্যাজেডি কিন্তু একটা ব্যক্তিকে ইমিটেট করে না, রাদার সেই ব্যক্তির অ্যাকশনকে ইমিটেট করে। সংজ্ঞাতে চলে যাও, দেখো লেখাই আছে, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। একটা মানুষ যেটা করছে, আর অ্যাকশন মানেই সেটা কাজ, ঘটনা, ঘটনা মানেই তো সেটা প্লট, অর্গানাইজেশন অফ ইভেন্টস, কালেকশন অফ ইভেন্টস, ঘটনাগুলোকে এক জায়গায় করলেই বলে প্লট। Tragedy is not an imitation of a person's but of actions and of life. Well-being and ill-being reside in action. Well-being মানে হ্যাপিনেস, ইল-বিং মানে সাফারিং। দেখো, হ্যাপিনেস সাফারিং সবই কোথায় নির্ভর করছে? একটা মানুষের চরিত্রে না, রাদার তার অ্যাকশনে। সে কি কাজ করছে সেটার উপর নির্ভর করবে সে কতটা সাকসেসফুল হবে নাকি সে ফেইলার হবে। অ্যান্ড দ্য গোল অফ লাইফ ইজ অ্যান অ্যাক্টিভিটি। এবং লাইফের উদ্দেশ্য কি? অ্যাক্টিভিটি মানে অ্যাকশন, নট আ কোয়ালিটি, চরিত্রের বৈশিষ্ট্য নয়। কিন্তু লাইফের উদ্দেশ্য কি হওয়া উচিত? অ্যাকশন তো। People possess certain qualities in accordance with their character, but they achieve well-being or its opposite on the basis of how they fare. মনে রাখবে, characters may determine how one tends to act, but the outcomes like success, failure, happiness are a result of the events and actions. একটা মানুষের জীবনে সাকসেস, ফেলিয়ার সব ডিপেন্ড করে কিন্তু imitation and action. So what we say is, in the sense that Aristotle is actually giving his primacy on the plot, because he is telling that plot is the soul of tragedy. Without the plot you cannot write a tragedy. So if you want to write a tragedy, you must give your utmost prominence to plot. এবং উনি প্লটকে পরবর্তীকালে গিয়ে দেখবে দুভাগে ভাগ করবে। ওকে, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট, যাই হোক আমরা সেটা পরে আলোচনা করবো। সো দ্য ইমিটেশন অফ ক্যারেক্টার ইজ নট দ্য পারপাস অফ হোয়াট দ্য এজেন্টস ডু। Character is included along with and on account of the actions. So the events that is the plot are what tragedy is there for. দেখো, for the plot there is the tragedy, সেটাই বলতে চাইছে, and that is the most thing of all. এবং প্লট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, বারবার কিন্তু উনি এটা ক্ল্যারিফাই করছেন। ওকে, ওয়েট। ওকে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, সরি টু সে, ওকে, ওকে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এবার নাম্বার 2। তাহলে প্লটকে উনি গুরুত্বপূর্ণ কেন বললেন প্রথমে? কারণ উনি দেখালেন যে প্লট কিভাবে, প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। কারণ আমরা ট্র্যাজেডি কখনোই একটা মানুষকে ইমিটেট করে না, রাদার একটা অ্যাকশনকে ইমিটেট করে। এই অ্যাকশনটাই তো প্লট, তাই প্লট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এর ট্র্যাজেডির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, পরীক্ষায় আসবে ইম্পর্টেন্স অফ প্লট, তখন তোমাকে এই পয়েন্টসগুলোই লিখতে হবে। দেখো তারপরে, ফার্দারমোর দেয়ার কুড বি নট আ ট্র্যাজেডি উইদাউট অ্যাকশন, but there could be one without character. দারুণ লাইন এই লাইনটা, দিস লাইন অ্যাকচুয়ালি শোজ the prominence, the predominance of plot. যে ট্র্যাজেডি, there could not be a tragedy without action. অ্যাকশন ছাড়া, without plot there is no tragedy, but there could be one without character. ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি হতে পারে, প্লট ছাড়া ট্র্যাজেডি সম্ভব না। the tragedies of most modern poets lack character. দেখ, এখানে মডার্ন পোয়েটস বলতে কিন্তু সেই সময়ের লোকেদের বলছে। মডার্ন পোয়েটস কাদের বলা হয়? যারা যে সময়ে বসবাস করে এবং সেই সময়ের থিম নিয়ে লেখে, তাদেরই বলবো মডার্ন পোয়েটস। ওকে, দ্য ট্র্যাজেডিয়ানস অফ মোস্ট মডার্ন পোয়েটস ল্যাক ক্যারেক্টার অ্যান্ড ইন জেনারেল দেয়ার আর মেনি সাচ পোয়েটস। উনি উদাহরণ দিচ্ছেন, এখানে বলছেন যে অনেক ট্র্যাজেডিয়ানস আছে বা অনেক ট্র্যাজেডিস আছে যেগুলোতে ক্যারেক্টারকে সেভাবে তুলে ধরা নেই। দেখবে এক্সাম্পল দিচ্ছে, কম্পেয়ার অ্যামাং পেইন্টার্স, উনি পেইন্টার্সদের এক্সাম্পল দিচ্ছেন। অ্যান্ড ইন জেনারেল দেয়ার আর মেনি সাচ পোয়েটস। কম্পেয়ার অ্যামাং পেইন্টার্স, দ্য রিলেশন বিটুইন জেউক্সিস অ্যান্ড পলিগোনাটাস। দেখো, দ্য ল্যাটার ইজ গুড অ্যাট ডেপিক্টিং ক্যারেক্টার। এই পলিগোনাটাস কিন্তু তার ছবিতে বা তার আর্টে ক্যারেক্টারকে ভালোভাবে তুলে ধরতেন, বাট জেউক্সিস পেইন্টিং হ্যাজ নো ক্যারেক্টার। বাট জেউক্সিসের পেইন্টিংয়ে
কোনো ক্যারেক্টার ছিল না, বাট বোথ আর সাকসেসফুল আর্টিস্ট। তার মানে ক্যারেক্টার থাকলেও চলে, না থাকলেও চলে, সেটাই কিন্তু উনি বলতে চাইছেন এই জায়গাতে, যে জেউসিসের কিন্তু পেইন্টিং এ কোনো ক্যারেক্টার ছিল না। যেখানে অ্যারিস্টটল, এই জায়গাটাই আমরা অ্যারিস্টটলকে ক্রিটিসাইজ করতে পারি। দেখো, অ্যারিস্টটল লিখছে মানে যে তাকে ক্রিটিসাইজ করা যাবে না তা না, অ্যারিস্টটলের এন্টার আইডিয়াকেই ক্রিটিসাইজ করা যেতে পারে। কারণ কোথায় তোমরা সমালোচনা করতে পারবে, অ্যারিস্টটল প্রচন্ডভাবে রিজিড হচ্ছেন, মানে তার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই। 2 নম্বর, প্রচন্ড রুলস অ্যান্ড রেগুলেশন দিচ্ছেন। 3 নম্বর, মারাত্মকভাবে লজিকের উপরে জোর দিচ্ছেন, কোনো ইমাজিনেশন, কল্পনা নেই। 4 নম্বর, উনি যেগুলো দেখাচ্ছেন যে প্লট ছাড়া কখনোই ট্র্যাজেডি সম্ভব না, নাও সম্ভব, যেটা মডার্ন, আজকের যুগের এই মডার্ন পোস্ট মডার্ন কবিরা বা লেখকরা করে দেখিয়েছে। ওকে, তাই মনে রাখবে, শুধু টেক্সট পড়লে চলবে না, আমরা একটা টেক্সটকে সমালোচনাও করতে পারি, আমরা একটা টেক্সটের ক্রিটিসিজমও করতে পারি, তার ভালো এবং খারাপ দিকও বার করতে পারি, আমরা নিজেও একটা ক্রিটিক হতে পারি। ওকে, চলো তাহলে সেকেন্ড আমরা কি দেখলাম, যে দেয়ার উইদাউট প্লট দেয়ার ক্যান নট বি হ্যাপেন্ড এনি ট্র্যাজেডি, বাট উইদাউট ক্যারেক্টার দেয়ার ক্যান বি আ ট্র্যাজেডি। চলো 3 নম্বর পয়েন্ট দেখবো, অলসো ইফ one were to compose a series of speeches expressive of character, however successful they are in terms of diction and reasoning, it will not achieve the stated function of tragedy. দেখো ভালো করে বুঝবে, একজন যত ভালো করে স্পিচেস, মানে সিরিজ অফ স্পিচ, ল্যাঙ্গুয়েজ খুব ভালো করুক, মানে ডিকশন খুব ভালো করুক, তার থটটা ভালো হোক, বা একজন ক্যারেক্টার খুব ভালো ফুটিয়ে তুলুক না কেন, মনে রাখবে ইট উইল নট অ্যাচিভ দ্য ফাংশন অফ ট্র্যাজেডি, এটা কিন্তু ট্র্যাজেডির ফাংশনকে ফুলফিল করবে না। আর ট্র্যাজেডি হুইচ দো ইট ইউজেস দিস এলিমেন্টস লেস অ্যাডিকুয়েটলি, কিন্তু যদি একটা ট্র্যাজেডি এই এলিমেন্টসগুলোকে, মানে ক্যারেক্টার, রিজনিং, থট, এগুলোকে খুব ভালো করে যদি ইউজ না করতে পারে, has a plot and the structure of events will do it much more effectively. যদি একটা ট্র্যাজেডির এই জিনিসগুলো না থাকে, যদি শুধু ভালো প্লট থাকে, তাও কিন্তু সেই ট্র্যাজেডিটা সাকসেসফুল হবে। ইভেন আ ট্র্যাজেডি উইক ইন ল্যাঙ্গুয়েজ অর ক্যারেক্টার, if it has the solid plot, it will be successful. বুঝতে পারলে উনি কতটা জোর দিচ্ছেন, যে ক্যারেক্টার, তারপরে থট, এগুলোও যদি না থাকে, ডিকশন, এগুলোও যদি খুব ভালো না হয়, তুমি যদি প্লট ভালো তৈরি করতে পারো, তাহলেও কিন্তু তোমার একটা পারফেক্ট ট্র্যাজেডি সাকসেসফুল হবে। ওকে, 4 নম্বর পয়েন্টে কি বলছেন, অ্যাডিশনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইসেস বাই হুইচ ট্র্যাজেডি শোজ দ্য ইমোশনস আর পার্টস অফ দ্য প্লট, রিভার্সাল অ্যান্ড রিকগনিশন। এটাই উনি বলছেন। দেখো, অ্যারিস্টটল প্লটকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে সিম্পল প্লট, একটা হচ্ছে কমপ্লেক্স প্লট। সিম্পল প্লটে কোনো রিভার্সাল বা রিকগনিশন নেই, কমপ্লেক্স প্লটে হচ্ছে রিভার্সাল আর রিকগনিশন আছে। এবার রিভার্সাল আর রিকগনিশন কি, দেখো রিভার্সাল আর রিকগনিশনটা বুঝতে হবে। রিভার্সালকে বলা হয় পেরিপেশি, PERI PETY, পেরিপেশি বা পেরিপেশিয়া, মানে কি এ সাডেন চেঞ্জ ইন সার্কমস্টেন্সেস, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হয়ে যাওয়াটাকেই বলা হয় রিভার্সাল। ঠিক আছে, এবং আর রিকগনিশনকে বলা হয় অ্যানাগনোরিসিস, ANAGNORISIS, অ্যানাগনোরিসিস। একটু পরে গিয়ে আলোচনা করবে। অ্যানাগনোরিসিস বা রিকগনিশন মানে একটা ক্যারেক্টার যখন নিজেকে আবিষ্কার করতে পারবে, যে যে মুহূর্ত আবিষ্কার করতে পারলো যে ওর ভুলটা কোথায় ছিল, সেই জায়গাটাকে মোমেন্ট অফ ডিসকভারি। ওকে, এটাকে বলে রিকগনিশন। যেমন এক্সাম্পল দিচ্ছি ইডিপাস দ্য কিং থেকে। ইডিপাস দ্য কিং এ কি হয়েছিল আমরা দেখতে পাচ্ছি, ইডিপাস ওয়াজ আ কিং অফ থিভস অ্যান্ড ডিউরিং দ্যাট টাইম প্লেগ ওয়াজ there in Thebes. So Oedipus actually ordered a messenger to go to Apollo and asked why the Thebes is under the plague. So Apollo actually advised him that the man who is in Thebes has done a great sin, has committed a sin. So that is why you are suffering from this plague. So Oedipus had actually ordered the messenger to find out the person who is actually committed the sin. আমরা কি দেখতে পাচ্ছি, ইডিপাসকে যখন থিবস, ইডিপাস দ্য কিং, ওকে মনে রাখবে সফোক্লেসে লেখা একটা ট্র্যাজেডি, ওখানে কি হচ্ছিল, অ্যারিস্টটলের এক্সাম্পলটাই দেবে, ঠিক আছে, এই ইডিপাস দ্য কিং এর। সো আমরা দেখি ইডিপাস দ্য কিং এ কি হয়, যে ওখানে ইডিপাস থিবসের রাজা ছিল। এই থিবসের রাজা হওয়ার পরে, এই গল্পটা মাথায় রাখবে সবাই, যে ওদের ওখানে একটা মহামারী আসে। তো যখন ইডিপাস তার মেসেঞ্জারকে পাঠায় অ্যাপেলোর কাছে, যে কেন এরকম হচ্ছে, অ্যাপেলো বলে যে একজন সিন, মারাত্মক সিন, পাপ করেছে তার জন্য। তো ইডিপাস এই সারা রাজ্য জুড়ে কি হয়, পুরো থিবস জুড়ে ওই মানুষটাকে খুঁজতে থাকে, ওই কালপ্রিটটাকে, কে খুনটা করেছে, মানে কে এই পাপটা করেছে, একটা পাপ করেছে। ওকে, এবার পরবর্তীকালে কি দেখা যায় জানো তো নাটকে, যে ইডিপাস, যে তার ওয়াইফ, ইডিপাসের ওয়াইফের নাম হচ্ছে জোকাস্টা। ঠিক আছে, এবার ইডিপাস হচ্ছে ছোটবেলায় যখন জন্মেছিল, তার মা মানে একটা দৈববাণী এসেছিল। ওকে, মানে একটা প্রফেসি এসেছিল যে
এই ইডিপাস তার বড় হয়ে তার বাবাকে খুন করবে, সেই জন্য ইডিপাসের মা তাকে জঙ্গলে রেখে এসেছে এবং ও জঙ্গলের মধ্যেই বড় হয়। কিন্তু দেখা যায় ইডিপাস যখন বড় হয় ও কিং লেউস, ওকে, মানে এই কিংকে ও হত্যা করে ও এই থিবসের রাজা হয় এবং ওই ওখানকার যে রানী ছিল জোকাসটা তাকে বিয়ে করে। অ্যাকচুয়ালি ওই যে কিং লেউস ছিল, ওই কিং লেউস হচ্ছে ইডিপাসের নিজস্ব বাবা ছিল, আর এই যে জোকাসটা যে ওর ওয়াইফ ইডিপাসের, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওর মা। তাহলে আ সন হ্যাজ ম্যারিড হিজ ওন মাদার, ও কিন্তু এটা জানতোই না। যখন ইডিপাস এই জিনিসটা জানতে পারে যে সে তার মাকে বিয়ে করেছে, অ্যান্ড ইউ নো দ্যাট আফটার দ্য ম্যারেজ দেয়ার ইজ দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স উইদিন দ্য son and the mother, and this is the greatest sin that has been committed. ইডিপাস সঙ্গে সঙ্গে নিজের চোখটা উপড়ে ফেলে, বুঝতে পারলে, ও যখন আবিষ্কার করে। তো কি হলো, একজন রাজা তার এই এত ভালো পজিশন থেকে ও যেই খারাপ পজিশনে চলে আসলো, এটাকে বলে রিভার্সাল অফ সিচুয়েশন বা পেরিপেশিয়া বা সাডেন চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস বা সাডেন চেঞ্জ অফ ফরচুন, ভাগ্যের পরিবর্তন হওয়া। আর ও যে মুহূর্তে বুঝতে পারলো যে ভুলটা করেছে, এটাকে বলে রিকগনিশন বা অ্যানাগনোসিস। এই জিনিসগুলো থাকবে তবে একটা পারফেক্ট প্লট হবে। তাই উনি বলছেন প্লট মানে এই গল্পে কিন্তু এই অ্যানাগনোসিস মানে রিভার্সাল আর রিকগনিশন থাকতেই হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরো চ্যাপ্টার আছে যেখানে এগুলো নেমে আলোচনা করব। Additionally, the most important devices by which tragedy shows emotions are parts of plot, reversal and recognition. Chalo. A further indication is that those who are trying to write poetry are capable of accuracy of diction and character before they can construct the events compared to almost all early poets. দেখ এখানে কি বলতে চাইছে যে নিউ poets excel first in diction and character portrayal because it is easy, but learning constructing an effective plot is difficult. যে প্রথমে যখন রাইটার্সরা লেখা শুরু করে অনেক কি হয়, মানে নিউ পোয়েটসরা কি হয় যে অনেক সময় ল্যাঙ্গুয়েজ এবং ক্যারেক্টারকে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই প্লটকে কিন্তু ইউ মাস্ট ক্রিয়েট দ্য প্লট, বিকজ উইদাউট দ্য প্লট দ্যার ক্যান নট বি আ ট্র্যাজেডি। হলো, তাহলে এখানে উনি ইম্পর্টেন্স অফ প্লট সম্পর্কে বললেন, 6টা এলিমেন্ট সম্পর্কে বললেন। এবার উনি কি বলবেন, র্যাঙ্কিং কমপ্লিটেড, মানে এই 6টা এলিমেন্টকে উনি পরপর র্যাঙ্ক করছে, মানে কোনটা আগে কোনটা পরে বলে দেবে। আমি তোমাদের আগেও লিখে দিয়েছি যদিও ক্লাস চলাকালীন। সো দ্য প্লট ইজ দ্য সোর্স অ্যান্ড দ্য সোল অফ ট্র্যাজেডি। প্লট হচ্ছে সোর্স অ্যান্ড সোল অফ ট্র্যাজেডি, যেটাকে বলেছি। ক্যারেক্টার ইজ সেকেন্ড, ক্যারেক্টারকে সেকেন্ডে রাখছেন। It is much the same in case of painting. If someone were to apply exquisitely beautiful colors at random, he would give less pleasure than if he had outlined an image in black and in white. Tragedy is an imitation of an action and an account above all of the action. It is an imitation of agents. কি দেখতে পাচ্ছি, আমরা একটা ট্র্যাজেডি দেখি, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অন অ্যাকাউন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে উই ডোন্ট ওয়াচ ট্র্যাজেডি ফর দ্য ক্যারেক্টার্স বাট ফর হোয়াট দে ডু ফর দেয়ার অ্যাকশন, এই জন্য আমরা দেখি। তার মানে আবার উনি প্লটকে কিন্তু আগে রাখছেন, তারপরে ক্যারেক্টারকে রাখলেন 3 নম্বর। থার্ডে রাখছেন রিজনিং বা থটকে। ওকে, রিজনিং বা থট, দিস ইজ দ্য এবিলিটি টু সে হোয়াট ইজ ইমপ্লিসিট ইন দ্য সিচুয়েশন অ্যাপ্রোপ্রিয়েট টু ইট, হুইচ ইন প্রোজ ইজ দ্য ফাংশন অফ আর্টস অ্যান্ড স্টেটসম্যানশিপ অফ অ্যান্ড অফ রিটোরিক। যে একটা রাইটার তার ব্রেনে কি রাখছে, ওকে, যে ওয়েল রিজন ডায়ালগ, যে কোন কোন এবিলিটি, যে একটা কথা বলার যে এবিলিটি, ক্ষমতা, থিঙ্কিং প্রসেস, এটাকেই বলা হয় রিজনিং। ওকে, 4 নম্বরে কি রাখছে দেখো, আচ্ছা এটাকে আগে ওল্ডার পোয়েটস ইউজ টু মেক পিপল স্পিক লাইক স্টেটসম্যান। আগে পলিটিশিয়ানরা, ওরেটোরিয়ালরা বা অরেটর যেদের বলা হয়, ওরা এইসব ইউজ করতো, মানে এই রিজনিং। ওকে, যাই হোক, ক্যারেক্টার ইজ দ্য কাইন্ড অফ থিং হুইচ ডিসক্লোজেস দ্য নেচার অফ চয়েস ফর দিস reason speeches in which there is nothing at all. The speaker chooses or avoids do not possess character. So if a speech does not involve a decision, judgment or moral preference, it does not express a character. Okay, so আমাদের এগুলো নিয়ে খুব একটা বদার হওয়ার দরকার নেই। Rather, reasoning refers to the means by which the people argue. People argue বলতে, রিজনিং বলতে কি বোঝাচ্ছে, পিপল আর্গু, মানুষজন কিভাবে কথা বলে, ক্যারেক্টার্সরা কিভাবে যুক্তি তর্ক করে, সেটাই তো অ্যাকচুয়ালি ক্যারেক্টার্সরা কার কথা বলে, সেই রাইটারের ইমোশন বা থিঙ্কিং ক্যাপাসিটিই তো তারা বলে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো রিজনিং রেফার্স টু দ্য মিনস বাই হুইচ পিপল আর্গিউ, ইট মিনস হাউ ক্যারেক্টার্স আর্গিউ, জাস্টিফাই অর দেয়ার টকিং। ওকে, চলো তারপর দেখতে পাচ্ছি সামথিং ইজ অর ইজ নট দ্য কেস অর পুট ফরওয়ার্ড সাম ইউনিভার্সাল প্রপোজিশন। ওকে, ফোর্থ ইজ ডিকশন। 4 নম্বরে কাকে রাখছে, ডিকশনকে। ডিকশন বলতে ভার্বাল এক্সপ্রেশনকে বোঝাচ্ছে, ভাষাকে, ল্যাঙ্গুয়েজকে। দিস হ্যাজ দ্য সেম এফেক্ট ইন বোথ দ্য ভার্স অ্যান্ড প্রোজ স্পিচেস।
কবিতা এবং ভার্সের দুটোতেই এই ডিকশনের একটা গুরুত্ব আছে, সেটা বলতে চাইছে। অ্যান্ড অফ দ্য রিমেনিং পার্টস সং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য সোর্সেস অফ প্লেজার। তারপর উনি মিউজিককে রাখছেন। একটা ট্র্যাজেডিতে মিউজিক মানে রিদম, তাল কতটা থাকবে, মিটার, এগুলো মেনটেন করতে হবে। আর শেষে রাখছেন স্পেকটাকেলকে। Spectacle is attractive but is very inartistic and is at least German to the art of poetry, for the effect of tragedy is not dependent on performance on actors, and also the art of property manager has more relevance to the production of visual effects than does that of the poets. তার মানে এইটাতে কবির থেকে কিন্তু ওই প্রপার্টি ম্যানেজারের একটু বেশি হাত থাকে। মানে একটা ভিজুয়াল এটা স্টেজকে কিভাবে কি সাজাবে, সেখানে একটা এই প্রপার্টি ম্যানেজারেরও কিন্তু একটা বেশ পরিমাণে ইম্পর্টেন্স আছে রাইটারের থেকেও। তো ইট ইজ দ্য এক্সটার্নাল, ওকে, রিলাইং অন দ্য প্রোডাকশন অ্যান্ড পারফরমেন্স। যাই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি যে স্পেকটেকলকে উনি 6 নম্বরে রাখছেন। সো দিস ইজ দ্য ক্লাস দ্যাট আই হ্যাভ ডান উইথ দ্যাট। এবং এখানেই তোমাদের চ্যাপ্টার 6 শেষ হচ্ছে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ট্র্যাজেডি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ পোয়েটিক্স। In this chapter, Aristotle actually discusses about the definition of tragedy, 6 elements of tragedy, and the importance of tragedy. Sorry, importance of plot. And we have already learned that how the plot is the most important element in tragedy. I hope that you have understood the class very well, because this chapter is quite important, and I have given you the line by line analysis of the chapter. So if you have any problem, just make a WhatsApp message to me, and I hope that it will be very clear. Okay, so and it will be very understandable to all of you. And just think it critically, read multiple times this chapter, okay, because this is the most important chapter, because this chapter is the soul of poetics. I must say that, because this chapter is having all the elements that Aristotle is going to discuss in the next chapters. In the next chapters, Aristotle is actually going to discuss with the plot. Okay, do you know that? In the chapter 7, Aristotle is going to deal with the plot. Chapter 8, he is also dealing with plot. Chapter 9, 10, 11, 12, these all chapters, 13, 14, 15, within these all chapters he will discuss the plot, how plot is important in tragedy. উনি নেক্সট চ্যাপ্টারগুলোতে এগুলোই আলোচনা করবেন। তাই রিমেম্বার, শুধুমাত্র পড়লে হবে না, ক্রিটিক্যালি অ্যানালিসিস করা শেখো। জাস্ট লার্ন হাউ টু অ্যানালাইজ ক্রিটিক্যালি আ পার্টিকুলার টেক্সট। যেহেতু এই টেক্সটটার থেকে তোমাদের 2 মার্কস নেই, তাই আমরা নেক্সট চ্যাপ্টার থেকে উই উইল give the overall analysis of the chapters, not the and we will not read line by line analysis of the next chapters. So from the next chapter, particularly from chapter 7, we will discuss the analysis of each chapter. Okay, খুব ভালো করে পড়ো চ্যাপ্টারটা। ওকে, তারপর আমরা কোয়েশ্চেন আনসার এখান থেকে আলোচনা করব। রিমেম্বার, this chapter is the foundation, this text is the foundation of classicism. Okay, and you know that as classicism has been rebirthed in the neoclassical age of England, and these two ideas were rejected. Neoclassicism মানেই classicism, এটাকে রিজেক্ট করা হবে through the romanticism. So a wonderful journey is far away from us. Okay, so these are the basic classes. Remember, without learning poetics or without learning classicism, you cannot understand the literature, because literature has started from the classical ideas of ancient Greece and Rome. Okay, thank you very much.